বাপরে বাপ, শিঙি মাছ লতি বেশ তো লাগে খেতে, কিন্তু পরিষ্কার করতে উফ অনেক টাইম লেগে যায়, প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর এই ছাড়ানো বা পরিষ্কার করার কথা মনে পড়লে খাওয়ার শখটাই মিটে যায়। এখন আর ঝুট ঝামেলা লাগে না, কারণ লতি, শিঙি মাছ, তারপরে মশলার কৌটো পরিষ্কার করার একটা দারুণ আইডিয়া পেয়েছি। এইগুলো করে আমার কাজকে একদম সহজ করে দিচ্ছে। সেই আধ ঘন্টা বা 1 ঘন্টায় যেই কাজটা করতাম সেটা এখন 10-15 মিনিটে করে ফেলতে পারছি। তো কিভাবে করছি তোমরা ফলো করো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। শিঙি মাছ এককালে আমার একদম ঘেন্না লাগতো, খেতেই ভালো লাগতো না, বাট তারপরে এক সময় এত ভালো লেগেছে। কিন্তু পরিষ্কার করতে যে কত টাইম লাগে, বারবার নুন দিই, ভিজিয়ে রাখি, গরম জল দিয়ে ধুই, গায়ের থেকে যেন একটা পিছলে ভাব যায় না, আর কালো ভাব তো যায় না। তবে একটা ভালো জিনিস বার করেছি, এটা বলো আমি শিখেইছি, শেখার তো কোনো শেষ নেই বলো। সে আমরা 80 বছর বয়স এসেও কিন্তু শিখতে পারি। আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন যেটা করব, পেঁপের গায়ের থেকে যে ছালগুলো আছে সেইগুলো বের করে নেব। না, এখানে পেঁপে ইউজ করব না, এখানে পেঁপের ছালটাকে ইউজ করব। তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। পেঁপের ছাল দিয়ে যে এত সুন্দর শিঙি মাছ পরিষ্কার হয়, আগে যদি জানতাম তাহলে কিন্তু মাছের উপরে বিরক্তই হতাম না। যাই হোক, পেঁপের থেকে ছালটা বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ তো অনেকটা বড় একটা পেঁপে নিয়ে নিয়েছি। তো পেঁপের যে ছালটা সেটা পেস্ট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সাদা ভিনিগার। তারপর এই যে পেঁপেটাকে মানে পেঁপের ছালটাকে পেস্ট করে এর সাথে আমি মাখবো। এবার ওই ছোট জায়গায় হচ্ছিলো না, তাই বড় জায়গায় ট্রান্সফার করে নিলাম। এবার এইটাকে ভালো করে কতক্ষণ কষলে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে তারপরে কিন্তু আবার কিছুক্ষণ এরকম কষলে নেব। তাহলেই কিন্তু আমাদের শিঙি মাছ কি হবে সেটা দেখো। সো ফ্রেন্ড, ফাইনালি শিঙি মাছ নিয়ে হাজির হয়ে গেছি। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে কষলে আবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো যে শিঙি মাছের হাল কি অবস্থা হয়েছে, একদম সাদা ফকফকে হয়েছে, কোনো রকম ঘষা মাজা ছাড়া। এরপর 2 নম্বর টিপস, লতি খেতে তো আমরা অনেক ভালোবাসি। আমাদের বাড়িতে অনেক রকমভাবে লতি রান্না হয়, যেমন নারকেল দিয়ে হয়, চিংড়ি মাছ দিয়ে হয়, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে হয়। খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে ছাড়ানোর ভয়ে কিন্তু খাওয়া হয় না, মানে এত টাইম লাগে। তারপরে কি হয়, হাতটা কালো হয়ে যায়, সেই ভয়েও কিন্তু খাওয়া হয় না। আর চিন্তা নেই, চলে এসেছি একদম সব ঝুট ঝামেলা। দেখো একদম এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম, কিভাবে ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে বলছি, বাট তার আগে দেখালাম যে কিভাবে এক ঘষাতে উঠে আসছে। আমি গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে একটু নুন দিয়েছিলাম, তারপর লতিটাকে ওর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তারপরে দেখো একটা স্টিল উল নিয়ে নিয়েছি, নতুন স্টিল উল নিয়েছি। তারপর এক ঘষাতেই উল্টো দিকটা দিয়ে টান দিতে হবে। তবে একটা কথা মনে রাখবে যে গোড়ার দিকটা কিন্তু এক ঘষাতে পরিষ্কার হবে না, যেহেতু ওই দিকটা একটু বেশি শক্ত থাকে, তো ওখানে কিন্তু 2-3 ঘষা দিতে হবে। আর দেখো কত সুন্দরভাবে এক নিমেষে এক টানে কিন্তু আমার লতি পরিষ্কার হয়ে যাচ্ছে। আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লতি যখন পরিষ্কার করতে বসবে তখন নারকেল তেল বা সর্ষের তেল হাতে দিয়ে নেবে, তাহলে কিন্তু হাত একদমই কালো হবে না। আর লতি পরিষ্কার করে এইভাবে কৌটোতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়, কারণ লতি কেটে তোমরা যদি এরকম ছাড়িয়ে রাখো দেখবে একটু পরে বা একদিন পরে লাল হয়ে যাবে, কিন্তু একদমই নয়। তোমরা যদি এইভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এইভাবে কোনো কন্টেনারে ঢুকিয়ে রেখে দাও, তারপরে কিন্তু তোমরা 7 দিন 15 দিন বেশ ভালো টাটকা থাকবে। তারপরে কিন্তু যে কোনো টাইমে তোমাদের মনে হবে সে কোনো টাইমেই তোমরা কিন্তু রান্না করে খেতে পারবে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লতিগুলো করব, আর এটা করতে আমার কিন্তু সব দিয়ে 15 মিনিট লেগেছিল। এরপর আসি রান্নার ঘরের
মশলার কৌটো যত দূরেই রাখি না কেন আর যত ঢেকেই রাখি না কেন ও একটা তেল চিটচিটে পড়বেই। আমরা যদি মাসে মাসে মশলার কৌটোগুলোকে এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর তেল চিটচিটের ভাবনা থাকবে না। আর তেল চিটচিটে থাকলে কি হয়, অনেক সময় হাতের থেকে স্লিপ খেয়ে পড়ে যায়, আর বেশি তেল চিটচিটে হয়ে গেলে পরিষ্কার করতেও ঝামেলা হয়। তো ধরো আমার কৌটোতে মশলা রয়েছে, তারপরে সেটা শেষ হবে, সেই অপেক্ষায় থাকবো, তারপরে শেষ হয়ে গেলে তো হবে না, তাকে আবার আনতে হবে, আবার ঢালতে হবে, একটা ব্যাপার থেকেই যায়। তো সব মশলাগুলো নামিয়ে কৌটোগুলো ধোয়া সেটারও একটা ব্যাপার থাকে। তো আমি যেটা করছি দেখো, এখানে গরম জল নিয়ে নিয়েছি, একটু সার্ফ দিয়ে নিয়েছি, তারপরে কৌটোগুলোকে এইভাবে একটা স্কচব্রাইটের সাহায্যে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। কৌটোর মুখগুলো প্রথমে ভালো করে টাইট করে আটকে নিতে হবে, এর ভেতরে যাতে জলটা না ঢুকতে পারে। আর এইভাবে কিন্তু আমি সব কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি। তবে আর একটা জিনিস, সেটা হচ্ছে যেটা গোটা মশলা সেটা খুব একটা নোংরা হয় না, সেটা তোমরা বাইরে থেকে ধুয়ে নিতে পারো। কিন্তু বাট যেগুলো গুঁড়ো মশলা সেগুলো কিন্তু যখন মশলাটা শেষ হয়ে যাবে তখন এটাকে ধুয়ে নেবে, তারপরে আবার নতুন মশলা ঢোকাবে, তাহলে কি হবে, কৌটোটা বেশ পরিষ্কার থাকবে। আর আমি কিন্তু বছরে 2 থেকে 3 বার এগুলো করে থাকি, যেমন চৈত্র মাস, পুজোর সময়, পৌষ মাস, এরকম 3টে মাস যখন এগুলোতে আমাদের পরিষ্কার করতে হয় ভেতরের সব। তো এইভাবেই কিন্তু করে নিচ্ছি। আর এই যে বয়ামগুলো দেখছো কিছুদিন আগে আমি ধুয়ে রেখেছি, এর জন্য কিন্তু ভেতরটা আর ধুলাম না। তো তোমাদেরকে দেখালাম যে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে কিভাবে আমি এই কৌটোগুলো পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ যে ভেতরে যে মশলাগুলো রয়েছে একদম ঝনঝনে রয়েছে, একটুও কিন্তু জলে ভেজে নিই। এরপর যেটা করছি সেটা দেখতেই পাচ্ছ, একটা শুকনো ন্যাকড়া নিয়েছি, তারপরে এই বয়ামগুলোকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। না মুছেও রাখা যায়, একটা মোটা কাপড়ের উপরে যদি তোমরা রাখো এটা কিন্তু এমনি জল ঝরে যায়, কিন্তু যেহেতু কাচের জিনিস এটা ট্রান্সপারেন্ট, তো কি হবে, একটা ছোপ ছোপ ভাব থেকে যাবে। তো আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তাহলে এই ছোপ ছোপ ভাবটা একদমই থাকবে না। তো বন্ধুরা, এখানে আমার ব্লগটি শেষ করছি। শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটপট করে ফেলবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর যদি একটু বেশি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। So tata, bye bye. Thanks for watching.